ফাইন, নো প্রবলেম। তাহলে শুরু করবেন কে? আমি গ্যাস দিয়ে শুরু করি। ওকে, আগে তো তাহলে আমরা সাগর ভাইয়ের কাছে শুনি। সাগর ভাইয়ের নিজের সাথে অনেক উদ্ভট টাইপের ঘটনা আছে, এবং আমি যখন কথা বলছিলাম তখন জানতে পারলাম যে তিনি যে রুমে থাকেন সেই রুমের সামনে, জানালার সামনে, তাই না, দুটো কবর আছে। দুটো কবর আছে এবং সেই বাসায় অনেক উদ্ভট ঘটনা ঘটেছে। কি কি হয় সাগর ভাই আপনার সাথে? আসলে জানালার সামনে দুটা তো আছেই, সেটা জানালার সামনে দুটো তো আমরা কি জন্মের পর থেকেই দেখতেছি যে দুইটা কবর। এবং আমার বাবা যখন বাড়িটা কেনে তখন জায়গাটা কেনে, তখন কিনে বাড়িটারি করার পরে আমরা জানতে পারি যে ঠিক আমি যে রুমটা থাকি এই রুমটার নিচেও কতগুলি কবর ছিল আর কি। যারা জায়গাটা বিক্রি করছে তারা না জানায় বিক্রি করছে যে এটা একটা তারা কবরস্থান হিসাবে দান করছিল, পরে আবার বিক্রি করে দিয়েছে। ওকে, আচ্ছা, এখন কি দিয়ে শুরু করবো? আপনার সাথে যে উদ্ভট টাইপের কিছু অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতো ছোটবেলা থেকে, সেগুলো একটু শুনি। আচ্ছা, ছোটবেলা থেকে যেটা ঘটে সেটা যেমন যেটাকে আমরা কালচারালি সবাই বলে যে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে যেটা বলে যে বোবায় ধরা, এইটা কি আমার জন্য একটা টাইপের ভয়াবহ এক্সপিরিয়েন্স। আমার বয়সন্ধিকাল থেকে শুরু করে এই 27-28 বয়স পর্যন্ত রেগুলার রাতে আমি ঘুমালে রেগুলার রাতে এটা হইতো। ওকে, এটা হতে হতে তারপরে একদিন কোনো একদিনের এক্সপিরিয়েন্স এমন যে হয়তো আমি ঘুমের মধ্যে না কিসের মধ্যে যাই না, ঘুম থেকে জেগে দেখি আমি বিছানা থেকে 6 ইঞ্চি উপরে। ওকে, তখন চিৎকার করে উঠলে তাড়াতাড়ি ম্যাক্সিমাম দিনে যেটা হতো আম্মা দৌড়ে আসলে তারপর আবার ঘুমাতাম, আবার এবং একই ঘটনা। কি সেই ঘটনাটা হচ্ছে যে আমি দুইটা ক্যারেক্টার স্বপ্ন দেখতাম। একটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলা, আচ্ছা, দেখতাম আমার খাটের পাশে এসে দাঁড়ায়, হঠাৎ এক গাদা তুচু দিল চোখের মধ্যে, ঘুম থেকে করে নাই। আচ্ছা, এবার দেখতাম যে বাসে করে যাচ্ছি, স্বপ্নের মধ্যে বাসের জানালা দিয়ে পা ঝুলায় আমার ক্রমাগত মুখের মধ্যে লাথি দিচ্ছে। আর আরেকটা ক্যারেক্টার দেখতাম, সেটা ছোটখাটো একটা বামন টাইপের কালো চিকনা। আচ্ছা, সেটা আমার জানালার দিকে, কবরের দিকে যে ছোট জানালাটা, এটা দিয়ে বেয়ে বেয়ে দেখতাম যে ঢুকেছে, ধরতো ধরলে আর ওই সবসময় সবার যেটা হয় নড়াচড়া শক্তি থাকে না, চিৎকার করার কোনো ইয়ে থাকে না, অনেকক্ষণ গোগানির পরে ঘুমায়। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আমার বস আসিফ ভাইয়া, রাসেল তুমিও জানো যে সেও ভূতের ব্যাপারে বিশাল আগ্রহী। সে একদিন ক্যাকোডেমনিক একটা ফাইল নামায় এখান থেকে, সেখানে আবার কি একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে। ইলাস্ট্রেশন তো এখানে আমি ভয় পাই যাই, কারণ কি আমি যেটা স্বপ্ন দেখি একদম ইলাস্ট্রেশনটা ওইটাই। আচ্ছা, এই হচ্ছে গিয়ে স্বপ্নের এক্সপিরিয়েন্সটা সম্ভবত আমি এই ইলাস্ট্রেশনটা মিলে যাওয়া কি অদ্ভুত ব্যাপার না? আপনার তখন কি আবার নতুন করে ভয়টা লাগেনি যে আপনি যেটা স্বপ্নে দেখছেন? ভয় পাইতে সম্ভবত আমি ভালোবাসি, এই জন্যই ভয় পাই। কিন্তু এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আপনি বললেন যে আমি না থাকলে আপনি না একলা। আমি এখনো রাত্রে সবসময় রাত্রে একটা টিউবলাইট জ্বালাই ঘুমাই। আমি অন্ধকারে একলা থাকলে অন্ধকারে ঘুমাতে পারি না। টিউবলাইট জ্বালানোর পরেও ভূত আসে, কি ভূত আসে জানি না আছে কিনা, কিন্তু এটা হয়। আচ্ছা আচ্ছা, বুঝি ঢাকার অদূরে আপনি বলছেন আশুলিয়ার ঘটনাটা যেটা বলি। আচ্ছা, বাসার আরেকটা ঘটনা বলি। বাসারটা হচ্ছে কি, বাসার এই স্বপ্ন দেখা এবং ভূত দেখার ব্যাপারটা পাইছি আমি সম্ভবত আমার আম্মার দিক থেকে। আম্মার নানি যে সে আবার কি ব্ল্যাক ম্যাজিক টাইপের অনেক কিছু পারতো। তারপরে আমার খালার ঘটনাটা আমি পরে বলবো, তারও খুব ভয়াবহ এক্সপিরিয়েন্স আছে। আর আমার আম্মা কিছুদিন আগেও একটা স্বপ্ন দেখছে, সেটাও খুব ইন্টারেস্টিং, আমাদের ওই ঘর রিলেটেড। এবং সেই দেখছে যে রোজার দিনে একটা মহিলা আসছে সন্ধ্যার সময় জাকাতের টাকা নেওয়ার জন্য, আম্মা দিতে দেরি করতেছে। আম্মা যে ঘরে ঢুকছে, হঠাৎ আম্মা দেখে মহিলা অনেক লম্বা হয়ে গেছে এবং আম্মার ঘাট ধরে সে সিলিং এর সাথে লাগা রাখছে। এবং আমি পাস করে যাচ্ছি, মহিলা আমি দেখেও দেখতেছি না, মহিলার ভিতর দিয়ে ট্রান্সপারেন্ট, মহিলার ভিতর থেকে পাস করে যাচ্ছি। আচ্ছা, এবং আরেকটা ঘটনা বলি, একটু বড় হয়ে যাচ্ছে। একদিন আমার রুম পাশের রুমে, গেস্ট রুমের মতো, সেখানে আমার কাজিন, আমার ছোট খালার ছেলে, ও ঘুমাইছে। তো রাত্রেবেলা যথারীতি আমার ওই সময় যা হতো যে স্বপ্ন দেখতাম, কিন্তু ওই দিনের স্বপ্ন দেখতেছি কি ও এসে আমার গলা চিপে ধরছে। তা আমার না এটা একদম রেগুলার হ্যাবিট হয়ে গেছে। আমি আর তাড়াতাড়ি ঘুম ভাঙলে, গোগানিতে ঘুম ভাঙলে পানি খেয়ে আবার ঘুমাতে। পরদিন সকালে যখন ওকে আম্মাকে বললাম ঘটনা, যে কালকে দেখছি যে রুবেল আমার স্বপ্নে এসে ওই ধরছে, তখন আম্মা একটু একটু থতমত খেয়ে গেছে। কারণ কি, রুবেল সকালে একই এক্সপ্লেন বলছে যে আমি যখন ওই স্বপ্ন দেখছি কি আমি ওই ঘর থেকে যাচ্ছি,
এবং যাওয়ার সময় ওর বুকের উপরে পাড়া দিয়ে ধরে রাখছি। যেটা হচ্ছে রুবেল দেখেছে আপনাকে, আপনি দেখেছেন রুবেলকে। এইটা মানে কি একই দিনের ঘটনা। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু কি এই ধরনের কোইন্সিডেন্স খুব আসলে কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা, আর এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে উত্তরা থেকে সাভার আশুলিয়া যাওয়ার যে একটা রোড আছে, দুপাশে বর্ষাকালে পানিতে ডুবাই থাকে একদম, ওখানে কিন্তু এখন যাই না আমি লোকালয় হয়েছে কিনা, এটা যতদিন আগের ঘটনা, তখন কিন্তু পানিতে ডুবা থাকতো খালি একদম। তো ওইখান থেকে আমার ওয়াইফের বড় ভাই সে ড্রাইভ করে ফিরছিল, ফিরতে ফিরতে হঠাৎ সামনে একদম অ্যাক্সিডেন্টের মতো একজন মহিলা, বৃদ্ধা মহিলা করে গাড়ির সামনে একদম বাড়ি ধাক্কা লাগছে। ধাক্কা লাগলে সে তো সাথে কাজ তো করছি, সে আজকে সে কোন রকমের টান মানে গাড়ি সাইড করে টান দিয়ে চলে গেছে। চলে গেলে কিন্তু তার যে কোনো কারণে বিবেকে লাগছে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, এরকম সকালবেলা আবার ব্যাক করছে ওখান থেকে, তো সে ওখানে কাজের জন্য হতে যায়। ব্যাক করার পরে লোকজন তো নাই আশেপাশে, কাউকে যে জিজ্ঞেস করবে কালকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেরকম কোনো ঘটনা নাই, একদম দুপাশে পানি, কোনো মানুষ আসার রাত 1:30-2টার সময় কোনো মানুষ আসার কথা না। এটা হইতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে উইদিন রাসেল তুমি খেয়াল করবা আসিফ ভাইয়ের সাথে আমি সেম এক্সপিরিয়েন্সটা যখন বলতেছিলাম পুরান ঘটনা হিসাবে, সে বললো যে তারও প্রায় সেম একই এক্সপিরিয়েন্সটা এখানে আছে উত্তরা থেকে ওই রোডটা দিয়ে যাওয়ার সময়। সে তারা ফ্যামিলি মিলে ফিরছিল, তখন সামনে একটা ডেড বডির মতো শোয়া দেখে গাড়ি থামছে, তারা নামছে, গাড়ি থেকে নামার পর দেখে না কিছুই নেই, চলে আসছে। এটা হচ্ছে ঢাকার অদূরে আশুলিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে এবং দুজন এই ঘটনাটা প্রত্যক্ষ করেছে। সুতরাং এখনো হয়তো অনেকেই যাচ্ছেন ওইদিকে বা ড্রাইভ করছেন, আমি জানি না। তবে ব্যাপারটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রে ঘটেছে। আমি সাকিব ভাই, জিনিসটা আসলে কিন্তু আমার যথেষ্ট ভয়ের। আমার ক্ষেত্রে যেটা হবে যে ওই রাস্তাতে যাওয়ার সময় প্রতিটা মুহূর্তে এটা মনে পড়বে। না, ডেফিনেটলি। আর আই থিঙ্ক জিবরান হ্যাজ আ স্টোরি সিমিলারলি। ডোন্ট শেয়ার। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে এরকম ঘটনা প্রায় শোনা যায় যে একজন মহিলাকে দাঁড়িয়েছিল এখানে। আমার এক্সপিরিয়েন্স ছিল উত্তরে যাওয়ার সময় একবার। আচ্ছা, মানে এটা ঠিক রেড লেনের আগে দুটো ঘটনা আছে এটার মধ্যে। তো আমরা ওই জায়গাটা হচ্ছে একটু ব্যারেন, মানে কিছু নাই, এক স্ট্রেট রোড। সো আমরা স্পিডে যাচ্ছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড। সো হেঁটে মানে গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রেবেলা। সো চালিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে একদম পাশ থেকে যাচ্ছে, একদম আই কন্ট্যাক্ট। আচ্ছা, আপনার চোখের দিকে? আমার ফ্রেন্ডের চোখের দিকে। আই থিঙ্ক সি বলছে যে আই থিঙ্ক সি নিডস আ রাইড। আমি বলছি আমি কারোর জন্য থামবো না, চিনা যাই না, ঠিক আছে। তারপরেও সি নিডস হেল্প, কারণ কোনো গাড়ি নাই, মানে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো গরিব এরকম কিছু না, মানে একদম বেশ পশ টাইপের। পার্ক করলাম 5 ফিটও হবে না তার সামনে, যে 5-6 ফিট এরকম মানে ইয়েতে। তো তাকে দেখে নাই। শিয়াতে আমরা ফিরত আসছি, তখন বাজে রাত 2টা। সো ফিরত আসছি, I was driving around 60-70 এরকম উত্তর রোডে, তখন খালি একদম রাস্তা আসছে, চলে আসছি। হঠাৎ করে একটা, জানি না ইফ ইজ দ্য সেম লেডি, কারণ আমি তাকে ঠিকভাবে দেখতে পাইনি, একটা মহিলা মানে ঠিক 2 হাত ক্রস করে রাস্তার ঠিক 3rd লেনের মধ্যেখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার পুরো ছেঁড়া কাপড়, ময়লা একদম। সো আমি যাচ্ছিলাম, আর পাশে একটা গাড়ি। আচ্ছা, আমি কোন রকমে তাকে অ্যাভয়েড করতে চাই, যে আমি থ্যাংক গড যে আমি মানে অ্যাক্সিডেন্ট কি হবে, মানে আমি যদি রাশ একটু ইয়ে করতাম তাহলে আমার গাড়ি উল্টাতো, আর আই উড হ্যাভ হিট দ্য আদার কার। কিন্তু আমি জাস্ট কেন জানি না, আমার রিফ্লেক্সেস ভালো, আমি জাস্ট মুভড অ্যাওয়ে, জাস্ট একটু সোয়ার্ভ করে চলে গেলাম। আমার যাওয়ার সময় আমি দেখলাম তাকে ঠিক আমার প্রথম উইন্ডো, পাশে উইন্ডো, ঠিক সেকেন্ড উইন্ডো থেকে নেই, মানে ইট ভ্যানিশড। তার মানে আপনি সামনে দেখেছেন এবং আমার ঠিক অত দ্রুত পাস করে যাওয়ার সময় পাশে নাই। আমার সাইড ভিউ মিররে দেখলাম, আর ফ্রেন্ডগুলো মানে পাশে যে বলেছিল, মানে এবং আমি এই জায়গাতে একটা কথা অ্যাড করতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, এই সব গল্পগুলো মিলে যাচ্ছে। সে কাস্টমার কেয়ারে চাকরি করে, তো কাস্টমার কেয়ারে চাকরি করার কারণে হয়তো দেখা যায় যে মানে প্রথমে যখন সে চাকরিটা নিয়েছিল তখন কল সেন্টারে ছিল আর কি। তো অনেক রাত হতো ফিরতে, রাতের, এবং রাতের বেলায় উত্তরার ওই রাস্তা দিয়ে ফিরতো। এবং ঠিক একটা দিন এরকম একটা ঘটনা ঘটে, হঠাৎ করে প্রচন্ড শব্দে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে ও জাস্ট ঘুমাচ্ছিল পিছনে, ড্রাইভার জাস্ট বললো যে কি ব্যাপার, কি থামালেন কেন এভাবে? তো বলে কি স্যার এখানে কিছু দেখেননি আপনি? তো মাঝে মাঝে ঘটে। ও যেটা বলেছিল যে ওই সময়ে ওই রাস্তা দিয়ে মোটামুটি মানে প্রায় এটা হয় নাকি ওই ড্রাইভারের, এবং অনেকেই দেখেছে, একটা মহিলা ক্রস করে।
মানে জায়গাটা উত্তরের ওই রাস্তার এই কি বলবো যে এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায়, এবং এই জায়গাটা না আমি পরে একদিন আমি আর একটা ড্রাইভার একদিন ট্যাক্সিতে করে ফিরছি, সে সময় ট্যাক্সি ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলছে যে হ্যাঁ স্যার এখানে এরকম ঘটনা আছে, একটা মহিলা আমিও দেখেছি যেরকম রাস্তা পার হয়। আমারটা পার হচ্ছিল, সবচেয়ে ভয় লাগছিল যে মাঝখানে হাঁটছিল। বুঝতে পারছি। আরেকটা আমার ভাইয়ের সাথে হলো, মানে সে অলমোস্ট মানে ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। খুলনা থেকে আসার সময় একই চালিয়ে আসছে গাড়ি, আস্তে আস্তে হঠাৎ দেখে যে দূর থেকে একটা মহিলা ঠিক রাস্তার মাঝখানে হাইওয়েতে ওকে দাঁড়ানো, সে নড়ছে না। সো ড্রাইভার ওয়াজ গোয়িং ভেরি ফাস্ট। সো করতে যে সে আমার ভাই পিছের সিটে বসা, সো তাকে দেখছে সামনে মধ্যখানে কে এটা। সো আস্তে 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 ড্রাইভার না পেরে মানে অ্যাভয়েড করার জন্য পুরো গাড়িটা ঘুরাই দিল। স্পিডে ঘুরাতে গাড়িটা পুরো উল্টে যায় কয়েকবার। ওকে। সো এর মধ্যে যতক্ষণ এই ঘুরছে মহিলাটার সাথে আমার ভাইয়ের পুরো একদম আই কন্ট্যাক্ট হয়। সো যত গাড়িটা পাস করছে তার পাশ থেকে পুরো মহিলাটা তার সাথে পুরো আই কন্ট্যাক্টে দেখছে ওই জিনিসটা, পুরো জিনিসটা দেখে শুনে কয়েকবার রোল করার পরে সবাই তো ছড়াচ্ছে রাস্তার মাঝখানে। তখন থ্যাঙ্ক গড দেয়ার ওয়ার নো কার্স, আদার কার্স। কিন্তু আমরা যেটা শুনেছি না যে সাগর ভাইয়ের কাছে আমরা শুনলাম যে সাধারণত জিনিসটা হয় যে ট্রান্সপারেন্ট হয়, কিন্তু যে বাড়ি খাওয়া, কিন্তু পড়ে যাওয়া এবং সঙ্গে সঙ্গে আপনার উধাও হয়ে যাওয়া, এই জিনিসগুলো খুব অদ্ভুত টাইপের, তাই না? হ্যাঁ, বাট ওই মহিলার সাথে বাড়ি খায় না, মানে ড্রাইভারটা যে ড্রাইভার যে ছিল গাড়ির তারা কিন্তু ওটা সে অ্যাভয়েড করে গেছে। রাইট। কিন্তু যখন পাস করে যাচ্ছে আমার ভাই দেখলো যে মহিলাটা একদম কামলি, কারণ কামলি তাকিয়ে আছে, যে প্রতি তাকিয়ে থাকলো। তখন ওর আউট অফ এভরিথিং অ্যাক্সিডেন্ট হওয়ার কোন রকমে সে বের হয়ে এসে রক্ত নিয়ে বের হয়ে এসে তার ওয়াইফকে নিয়ে বের হলো কোন রকমে, তারপর একজন শ্বশুর ছিল তাকে নিয়ে বের হলো, সবাইকে নিয়ে। কিন্তু ওর একটা জিনিস হচ্ছে অফ এভরিথিং এলস ইজ দ্যাট ও মহিলাটা আই কন্ট্যাক্ট হয়নি ঠিক তার সাথে সাথে। আমি সাকিব ভাইকে বলবো, সাকিব ভাই আছে এই যে আমি কালকে রাত্রে যে এটা এই ঘটনা খুব সত্যি ঘটেছিল এবং রাতে আমি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করিনি কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে মানে এই যে গন্ধটা পেলাম, এই যে পোড়া গন্ধটা, মানে এটা কি নেসেসারি যে মানে পোড়া গন্ধটা নির্দিষ্ট এরকমই হতে হবে বা যে কোনো কিছু পোড়া গন্ধ হতে পারে? আমি পরপর দুরাত পেয়েছি এটা, এবং আমি তখন পুরোপুরি জেগে। মানে এটা ডেফিনেটলি সামথিং সুপারন্যাচুরাল হতেই পারে, আবার নাও হতে পারে। সো লেটস কনসিডার দিস এজ এ সুপারন্যাচুরাল ইনসিডেন্ট। তাই যদি মনে হয় তাহলে মানে আমরা কেন কখনো জলজান্ত কিছু দেখি না, এরকম এক্সপিরিয়েন্স যখন হয় তখন হয় আমরা হালকা কিছু দেখি বা হালকা কিছু ফিল করি। আমাদের একটা মানে বুদ্ধিস্ট টিমের উই হ্যাভ দিস থিওরি যে আমরা আসলে জিন হোক ভূত হোক এরা তো অন্য ডাইমেনশনের একটা জিনিস, আসলে আমাদের ডাইমেনশনে নাই। রাইট। সো ওরা যখন ওই ডাইমেনশন ব্যারিয়ারটা ক্রস করে সামহাও আমাদের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে চায়, এটা ভয় দেখাতে হোক বা ওর নিজের কাছে হোক হোয়াটএভার, তখন ওরা না আমাদের সেন্স গুলা, আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা আমাদের 5 সেন্সেস, সাইট, স্মেল, টাচ, সবগুলো একসাথে পিক আপ করতে পারি না। ওকে। আমরা কিন্তু একটা কিছু অনুভব করতে হলে আমাদের 5 ইন্দ্রিয় একসাথে দিয়ে কিন্তু অনুভব করি। একদম রাইট, সত্যি। সো ওই এর জন্য আমরা মাঝে মধ্যে হয়তো দেখি, মাঝে মধ্যে ওদের গন্ধ পাই, মাঝে মধ্যে ফিল করি, মানে খুব রেয়ারলি কিন্তু সব একসাথে। সাকিব ভাই সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, মানে মজার ব্যাপার বলছি আমি, ভয়ে বলছি হয়তো, সেটা হচ্ছে যে মানে না দেখাটা না আরো বেশি ভয়ের। আমার কাছে মনে হয়েছে মানে আমি অনুভব করতে পারছি কেউ একজন আমার পাশে বসে স্মোক করছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, এটা কিন্তু ভয়াবহ ভয়ের একটা জিনিস। কি মানে আউট অফ অল আওয়ার সেন্সেস, আমাদের সেন্স অফ স্মেলটা কিন্তু আমাদের মেমোরি সবচেয়ে বেশি ট্রিগার করে, সেই জন্য হয়তো সবার আগে ওইটা পাওয়া যায়। এটা আমি ঠিক চাই না। এখন হচ্ছে কি তুমি পুরা গন্ধ পাচ্ছ, আমি আরো কয়েকজন এক্সপিরিয়েন্স হয়েছি তারা আতরের গন্ধ পায়, কেউ পায় ফুলের গন্ধ। আমার ওয়াইফ যে ও আমার মতো মানে কি ভূত নিয়ে এত বদার করে না, মানে ভূত মানে কি স্পিরিচুয়াল কোনো বিষয় নিয়ে তার হচ্ছে স্পিরিট নিয়ে আর কোনো ইয়ে না, কিন্তু কি সে প্রায় আমি পাই না, পাশাপাশি আছি। কোনোদিন পায় খুব ভালো পারফিউমের গন্ধ, কোনোদিন পায় যে বেশ মানে কি একটু কটু, একটু মানে কি হার্ড কোনো স্মেল, এবং বলে যে পাস না মানে, কিন্তু আমি পাই না। আমার সম্ভবত এটা মানে কি আমার ওল ফ্যাক্টরি সিস্টেম থেকে মানে কি এটা যায় না, আমি হয়তো মানে কি দেখতে পাই আর কি। ও তোমার মতো এই জিনিসটা পাই, কিন্তু আমি যেটা শুনেছি যে মানে যদি আতরের গন্ধ এরকম কিছু হয় তাহলে সেটা গুড স্পিরিট। এটা কারণ এটা হতে পারে যে আতর যেহেতু ধার্মিক লোকরা ইউজ করে, মানে বিশেষ করে ইসলামিক ধার্মিক যারা, সেই জন্য হয়তো এই দিকের একটা কনোটেশন কাজ করতে পারে, হতেই পারে। কিন্তু আমার স্পিরিট যদি কোনোদিন থাকে তাহলে নিশ্চয়ই ওটা কি আতরে গন্ধ। আমি একটা ঘটনা বলবো। আচ্ছা, আমি আরেকটা ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা, আমার এটা প্রায় কোশ্চেন হয় যখন আমরা স্পিরিট
দেখি বা এক্সপিরিয়েন্স করি ওর গায়ে মানে কাপড় থাকে কেন, মানে কি কাপড়টা একটা মানে কি অন্য ম্যাটেরিয়াল জিনিস, মরার পরে যদি হয় বা এটা আলাদা স্পেসিস হলো, ওর তো কাপড়ের দরকার নেই, মানে কি সবসময় দেখা যায় কি সাদা কাপড়ের একটা ইয়ে থাকে। আমার মনে হয় যে মানে হিউম্যান ব্রেনের একটা একটু সাইন্টিফিক যেতে হবে আর কি। Okay. হিউম্যান ব্রেনের একটা ব্যাপার আছে যে আমরা যখনই কোনো কিছু দেখি আমাদের ব্রেন ওটাকে একটা প্যাটার্নে ফালানোর চেষ্টা করে যাতে আমি ওটা বুঝতে পারি। রিকগনাইজ করতে পারি, রাইট। আমি আসলে না বুঝলেও মানে আমি যদি একটা ওয়ালের মধ্যে বা সাদা কাগজে অনেকগুলো ডট ডট দিয়ে এঁকে টেকে রাখি, আমি কাউকে যদি দেখাই ও কিন্তু অটোমেটিক্যালি একটা প্যাটার্ন পেয়ে যাবে, চেষ্টা করবো এটা পেতে। আমি এখানে আমার যেটা মনে হয় যে যখন আমরা এরকম কাপড় পরা অবস্থায় বা ফ্যামিলিয়ার কিছু দেখি, এটা হচ্ছে আমাদের ব্রেনের অ্যাটেম্পট এট ট্রান্সলেটিং সামথিং যেটা আসলে আমাদের সম্ভব না ট্রান্সলেট করা। আমি আসলে যেটা দেখছি সেজন্য এটা দেখে আসলে বোঝার কথা না। ব্রেন হয়তো মানে কি কাছাকাছি কিছু একটা সাথে রিলেট করা যায়। আচ্ছা, যাতে আমি একটা কথা বলবো এখানে, সেটা হচ্ছে যে খুবই অদ্ভুত ব্যাপার, এই যে গন্ধের ব্যাপারটা নিয়ে। আমি একজন মানে এরকম স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার নিয়ে যিনি অনেক পড়াশোনা করেছেন এবং অনেক কিছু জানেন বা রেগুলার চর্চা করেন, এরকম যে মানুষকে বলেছিলাম যে আমি মাঝে মাঝে এরকম দেখি, এটা কি করা যায়। এবং আমি মাঝে মাঝে দেখি যে আমার ঘরের বাইরে আমি মানে ফিল করতে পারি যে কোনো একজন মহিলা তিনি বসে আছেন, যার কিনা কালো শাড়ি, লাল পাড় এবং কপালে বড় একটা টিপ এবং বৃদ্ধা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে কয়েকদিন পরে আমাকে বললাম তোমাকে কয়েকদিন পরে জানাবো। আমাকে ফোন করে বললো যে হ্যাঁ সত্যি ওইরকম কেউ একজন আছে, তবে আমিও দোয়া করছি এবং সে তোমার ঘরে ঢুকবে না, তুমিও যখন বুঝবা তখন বাইরে যাবা না। এবং আমাকে কিছু সলিউশন দিয়েছিলেন, যখন গোসল করবা তখন সেটা বালতিতে করবা এবং বালতির মধ্যে কিছু মানে সুগন্ধ এরকম টাইপের কিছু একটা ইউজ করবা, যাতে মানে ভালো গন্ধ হয় এরকম কিছু একটা। এবং রাতের বেলায় যদি পসিবল হয় তাহলে হচ্ছে ওই পারফিউম ইউজ করে তারপরে ঘুমাতে বলে, যে পারফিউম ইউজ করে ঘুমাবো, তাহলে দেখবা যে হয়তো এরকম ঝামেলাগুলো হবে না। আমি পরে ট্রাই করেছিলাম কয়েকদিন, তারপরে আমি ফল পেয়েছিলাম, আসলেই ফল পেয়েছিলাম। এখন আর করা হয় না যদিও, কিন্তু আমার হঠাৎ করে মানে এই অনেকগুলো কথার মাঝখানে হঠাৎ করে এটা মনে খুব ইন্টারেস্টিং। তুমি এটা বলেছিলে অনেক বাইরে বলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল। খুবই অদ্ভুত ব্যাপার, মানে আমি খুবই অবাক হয়েছিলাম এই জিনিসটা নিয়ে। এবং এগুলো যেরকম একটা সলিউশন থাকতে পারে। আমাদের নতুন একজন আছেন, তাকে তো আমরা একটু পরেই তার কাছে আমরা ফিরে আসতে চাই, তবে তার আগে আমি জানতে চাই যে আপনার নিশ্চয়ই কোনো গল্প টল্প আছে, সেটাকে আমরা এখন শুনবো, একটা ব্রেক দিয়ে তারপর শুনবো। আমরা শুনতে চাই। আমরা রেজওয়ার সাথে আমি অ্যাকচুয়ালি চিনি আমার কলিগ হিসেবে ফর 2 বছর, রাইট? ওকে। কিন্তু উইভ নেভার টকড অ্যাবাউট দিস। কিন্তু সেদিন ও চাকরি ছাড়ার পরের দিন এসে মানে ফার্স্ট দিন আমার কথা হলো, এন্ড হি হ্যাজ অল দিস এক্সপিরিয়েন্সেস। আমাকে একটা এক্সপিরিয়েন্স বলছিল তুমি, তোমার ওই যে জানলার বাড়িয়ে তোমার নানার সাথে যে দাঁড়িয়ে। ও আচ্ছা, আই থট আমি এটা পরে বলবো, ঠিক আছে। না ওটা বললো তোমার ইউ স্টার্ট ইউর। ওকে। ওইটা যেটা হয়েছে আমাদের উত্তরায় আশকরা নামে একটা জায়গা আছে, তো ওইখানে উই হ্যাভ 5 বিঘার মতো একটা বাগান বাড়ির মতন। তো ওইটা অনেকদিন বেশ অনেক আগে কিনা জমি পড়েছিল, আমরা কখনো ইউটিলাইজ করিনি। তো আমার নানু মারা যাওয়ার মাস 6 আগে উনি হঠাৎ করে ডিসাইড করলেন যে উনি এখানে গিয়ে থাকতে চান। ওখানে বেশ বিশাল বড় বড় আম গাছ আছে, কেউ থাকে না ওইখানে। তো আমরা খুব তাড়াতাড়ি ওনার জন্য একটা 3 রুমের একটা কটেজের মতো বানালাম। উনি এটার প্রায় 4-5 মাস পরে উনি মারা যান। তার মনে এখানে কবর দিই। কবর দেবে আমার নানা খুব একা হয়ে যায়, তো হি ডিসাইডস যে উনি আর চাকরি টাকরি করবেন না, উনি এখানে থাকবেন। তো আমারও খুব ভালো লাগতো, খোলা জায়গা, সামনে বর্ষাকালে তুরাগ নদীর পানি এসে পড়ে খাল হয়ে যেত। আমি তখন ক্লাস 7-8 পড়ি। তো আমি ওইখানে থাকা শুরু করলাম, এন্ড লোকজনের কাছে শুনতাম, তখন এলাকাটা পুরাই গ্রাম ছিল। লোকজন বলতো যে আপনাদের এখানে একটা যে বড় গাব গাছ আছে, জিন থাকে। তা আমি অলওয়েজ হাসতাম যে বলছে এটা কিভাবে হতো, এটা গাছের মধ্যে জিন থাকে। এবং তারা আমাকে, আমার নানাকে দেখতাম প্রায় এসে বলতো যে আপনি গাছটা কেটে ফেলেন, এটা রাখেন না। আচ্ছা। তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনারা কি জিন দেখছেন গাছের থেকে? তারা বলছে হ্যাঁ আমরা দেখছি, রাত্রেবেলা গাছ থেকে একটা লোক এবং একটা মহিলা নেমে আসে। লোক এবং মহিলা, এবং তারা গ্রামের রাস্তায় হেঁটে যায়। এবং তারা কয়েকবার ধরার চেষ্টা করছে, এবং যারা যখন কাছে গেছে ইদার দে ভ্যানিশেস, তারা গায়েব হয়ে যায় একদম, অথবা দে টেকস আমাদের ফর্ম এন্ড ধরতে পারে না লোকজন। আই নেভার বিলিভ। আচ্ছা। মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ, আমার নানাকে আমি কয়েকবার জিজ্ঞেস করছি, উনি কিছু বলে নাই। মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ, আমার নানা একদিন এশার নামাজের পরে বসে কোরআন শরীফ পড়তেছেন, বাসা থেকে কবরটা দেখা যায়। আচ্ছা। হঠাৎ করে আমাকে ডাকতে বললেন এদিকে আসো। তাই আমি ওনার কাছে গেলাম, ওনাকে বললেন বাইরে তোমার নানুর কবর দিকে তাকাও। আমি কবর দিকে তাকাই এলাম, অনেকক্ষণ বাইরে অন্ধকার, লাইট জ্বালা যতটুকু দেখা যায়। অনেকক্ষণ পরে আমি বললাম তুমি কি কিছু দেখছো এখানে? নানাকে জিজ্ঞেস করলাম, নানা বললো হ্যাঁ তুমি দেখো, তুমিও দেখবা।
আচ্ছা এবং দেখলাম যে পুরো বোঝা যাচ্ছে যে দুইটা হিউম্যান বডি স্ট্রাকচার দাঁড়ায় আছে, আচ্ছা এন্ড দে আর সো হিউজ। কবরের পাশে জাম গাছটা, এটা 40 কি 50 বছর পুরনো একটা জাম গাছ। আচ্ছা আমি এটুকু বুঝলাম যে বডি স্ট্রাকচার দুইটাই জাম গাছ ছাড়া উপরে উঠে গেছে। ও মাই গড, আচ্ছা বাপরে। এবং ওইখান থেকে এবং কোরআন শরীফের তেলাওয়াত আওয়াজ পাচ্ছিলাম আমি। তো আমি খুব ভয় পেয়ে গেছি। আমি অনেকে বললাম যে একে লাঠি দাও, লাঠি দাও, আমি রান আফটার দ্যাম। না যে করো না, এরা তো তোমার কোনো ক্ষতি করতেছে না। তো আমি দেখলাম অনেকক্ষণ এখানে দাঁড়ায় রইলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো এবং আস্তে আস্তে করে জিনিসটা মিলাই চলে গেল। মানে এই কোরআন তেলাওয়াত ওদের কাছ থেকে আপনি? ওদের কাছে ওইখান থেকে আওয়াজটা আসতেছিল এখান থেকে। ওকে। তো এই জন্যই আমার নানা বললো যে আমি গাছটা কোনো কাটতে চাই নাই। এন্ড মাই সেকেন্ড এক্সপিরিয়েন্স উইথ দেম ওয়াজ, একদিন কারেন্ট চলে গেছে, আর যেহেতু এটা একটা গ্রামের মতো এলাকা ছিল, সো এই আপনার ওই বাঁশের বেড়া দেওয়া থাকতো বাড়ির চারদিকে। তো একটা বেড়ার দরজা ছিল, তো এরকম খুললে ছেড়ে অটোমেটিক আমার লেগে যেত ঠাস করে আওয়াজ করে। আচ্ছা। আমি একদিন এরকম বেড়ার দরজাটা খুলে দাঁড়ায় আছি। আচ্ছা। এবং আমি ইচ্ছা করে একটা পাথর দিয়ে আটকে রাখছি, বিকজ আমি ভাবছি যে না আটকে আমি আবার ভিতরে যাবো। আমি হঠাৎ করে দেখলাম পাথরটা সরে গেল, দরজা ঠাস করে লেগে গেল বেড়ার দরজাটা। একা একা? আমি একা, এবং ওই গাব গাছ হিসেবে দাঁড়ায় আছি। আমি আবার দরজা খুললাম, খুলে দোয়াটা পড়লাম, পরে একটু জোরে হয়েছে আওয়াজ টাওয়াজ করলাম, করে আবার দরজা খুললাম, আবার পাথরটাকে উঠাই এখানে রাখলাম, রেখে একজন দাঁড়ায় আছি, কিচ্ছু হলো না। আমি যেই পিছন ফিরলাম, আওয়াজ হলো, একটা খুট করে আওয়াজ হলো, তাকে দেখি পাথরটা সরে গেছে, দরজা আবার ঠাস করে লেগে গেল। মানে এই জিনিসটা একদম আপনার সামনে, চোখের সামনে? আমার চোখের সামনে। আমি তো দৌড়। না আসলে গল্পই হয়তো মানে অনেকের এক্সপিরিয়েন্স হয়, ব্যাখ্যা পাওয়া যায় না। মানে গল্প বললেও কোনো মানে ভুল নাই। আচ্ছা, যেটা আমি এখন যেটা মানে এটা নিয়ে আমি আর আমার বস অফিসে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, পরে পাইনি। ঘটনাটা একজন বাসের হেল্পারের কাছ থেকে শোনা। ওকে। রাজশাহী থেকে তারা মানে খালি ট্রিপ, রাত্রেবেলা খালি ট্রিপ যে বাসটা নিয়ে আসে, যে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল, আসার পথে হঠাৎ একটা মানে ফাঁকা জায়গার মতো কিছু লোক, 4-5 জন হবে এরকম কিছু লোক, একটা ডেড বডি নিয়ে বাসটা থামায় যে এখানে কোনোভাবে এটাকে মানে ইয়ে করা যাচ্ছে না, আমাদের সামনে একটা জায়গা যেতে হবে, একটা জায়গার নাম বলে যে এখানে যেতে হবে, একটা ইয়ে চায় আর কি, লিফট চায়। হ্যাঁ, একটা লিফট চায়। তখন বাস ওরা কি কথা মানে কি মানে মানুষ মারা গেছে, এর উপর তো কিছু নাই। দুইজন ডেড বডির সাথে দুজন লোক উঠে খালি বাস একদম পিছনে সিটে বসে ওরা বসে, বাস চলছে। মানে হঠাৎ হেল্পারটা মানে কিছু একটা পেছনের দিকে তাকিয়ে কিছু একটা মানে সে দেখে, সে নাকি তখন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায় একদম। তারপরে সে তার গামছাটা দিয়ে বাসের ইয়েটা মিররটাকে ঢেকে দেয় যাতে ড্রাইভার পেছনে না দেখে। আচ্ছা। সে মানে এইরকম অবস্থায় অনেকক্ষণ চলছে আর কি। সে যেটা দেখছে সেটা হচ্ছে যে পেছনে সে তাকানোর পরে প্রথমে দেখছে যে পেছনে 2 লোক ওই কাপড়টা খুলে ডেড বডিটা খাচ্ছে। ওকে, মানে যারা সঙ্গে ছিল। হ্যাঁ, এবং ওর সাথে মানে চোখাচোখি হওয়ার পরে ওরা ইশারা করছে যে তুমি চুপ থাকো। এবং তারপরে মানে তারা ঠিক গন্তব্য যেখানে বলছিল সে পর্যন্ত যায়নি, তার মাঝখানে বলছে যে আমাদের এখানে নামা দাও। নামার সময় শুধু আস্তে করে হেল্পারকে বলে গেছে যে যা দেখছো, মানে আর কিছু বলো না। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, আমরা মানে আসলে কিছু বলার নাই এখানে, মানে কিছুই বলার নেই। যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা সেই ঘটনাটা সবচাইতে সেই মুহূর্তে তাদের কি অবস্থা হয়েছিল তাই না সাকিব ভাই? মানে খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা আমার কাছে। এবং মানে কি বলবো যে কে আসলে তারা, এবং তারা 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 কেন উঠলো, এটা নিয়ে লাশটা কোথায় পেলো, সবকিছু মিলে খুব অদ্ভুত একটা ব্যাপার। আর এটা যেটা তুমি একটু আগে বলেছিলে যে সবকিছু না জানলেই বেটার, সবকিছু না জানলেই বেটার, না জানলে এটাই মজা। আমরা আর একটা প্রসঙ্গে যাবো, সাগর ভাইয়ের কাছ থেকে শুনবো, সেটার আগে একটা হিন্ট দেবো। সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি যে আমরা মাঝে মাঝে না আওয়াজ পাই। তো আমার আওয়াজেরও ঘটনা আছে। আমি এরকম মানে কি বলবো, যখন আমরা বিভিন্ন টেলিফোন ইউজ করি বা রেডিওতে ইউজ করি, আমাদের মাইক্রোফোনে মাঝে মাঝে কিছু অদ্ভুত আওয়াজ ঢুকে পড়ে যেটা আমরা হেডফোনে পাই। তো এটার সত্যি মিথ্যা যারা হচ্ছে অনেককে শুনছেন আমাদেরকে হয়তো অনেক সময় কোন একটা নয়েজের মতো শোনেন, ভাবছেন যেটা মনে হয় হয়তো এরকম ফ্রিকোয়েন্সির ঝামেলা।
কিন্তু সত্যি কথা বলতে যে অনেক সময় কিন্তু ফ্রিকোয়েন্সি ঝামেলা ছাড়াও এরকম ঘটনা ঘটে, যেটা আমাদের কানে ধরা পড়ে না কিন্তু যন্ত্রে ধরা পড়ে। সেরকমই একটা ঘটনা আমি সাগরের কাছে শুনবো। আমি এই ঘটনাটা শুনেছি, এই জন্যই বলছি যে একটু আগে আমরা শুনলাম ঘটনাটা তার একদম নিজের জীবনে ঘটা। এই ঘটনাটা কতদিন আগে হবে এটা? না, এটা গত বছরের ঘটনা, গত বছরের ঘটনা। এবং মানে ওই আমি প্রথমে যেটা বললাম যে আমার সেই ঘরটা, যে ঘরটাতে ভয় পাই সবসময় আমরা, সেই ঘরটাতে আমি যেটা হচ্ছে কি আমি গান গাইতে পারি না, কিন্তু কি শখও আবার চাপা রাখতে পারি না, নিজে নিজে গান কম্পোজ করে নিজে নিজে লিরিক্স দিয়ে আবার নিজে নিজে রেকর্ড করি। ও একটা গান, সেটা গানটার লিরিক্সটা পুরোপুরি এবার আমার মনে নাই, কিন্তু গানটা বেশ মানে কি ডেথ এগুলি আছে, মানে স্পিরিচুয়াল ব্যাপারটা আছে। স্পিরিচুয়ালও ঠিক না, মানে মৃত্যুর একটা প্রসঙ্গ আছে। আচ্ছা, সেটা এখানে ব্যাপার না, কিন্তু আমি ফোনের ভিডিও অপশনটা দিয়ে নিজেই আর কি ফোনটা সামনে সেট করে নিজে গিটার বাজায় গানটা বাজায় শুনলাম নিজে, বাহ মুগ্ধ একদম। তারপরে অফিসে এনে সুন্দর ডেস্কটপে নামায় যখন শুনতেছি, আমি শুনতেছি, আমার কলিগ সাইফুল, আমার বস আসিফ ভাই, এরা ছিল সবাই। তখন একটা জিনিস কি, গানটার মানে কোরাসের যে জায়গাটা, ঘরে তো আমি একা, একদম একা, দরজা লক করে, যাতে আব্বা আম্মা শুনলে আবার কি আমি একটু লজ্জা পাবো যে নিজে নিজে গান গাচ্ছি। কিন্তু কম্পিউটারে যখন বাজাচ্ছি তখন না ঠিক কোরাসের জায়গাটাতে আর একটা ভয়েস হারমোনাইজ করে, মানে আমরা হঠাৎ করে মানে কি যে দুইজনে করছি, আমার তো পরে কি মানে সেকেন্ড অক্টেভে গিয়ে করে আরেকটা পরের অক্টেভে গিয়ে হারমোনাইজ করে, একদম ক্লিয়ার যে ওয়ার্ডটা আমি বলতেছি ওই ওয়ার্ডটাই হারমোনাইজ করতেছে। মানে কি খুবই অদ্ভুত। ওই ঘরের মধ্যে তো কারো থাকার কোনো চান্স, ঘরের মধ্যে থাকার কোনো চান্স, কিন্তু ওই ঘরের মধ্যে কারো থাকার চান্স নেই আপনি বলছেন, কিন্তু আপনার ঘরের নিচে কবর আছে। আমার তো মনে হচ্ছে মানে স্বাভাবিক, কিন্তু কবরের লোক উঠে এসে বলা মানে কি আমার আমি জানি সেটাই, মানে জিনিসটা একেবারে অমীমাংসিত, কিন্তু এরকম হারমোনাইজ করেছে কোন একটা, এবং মানে সেকেন্ড অক্টেভে গিয়ে না, মানে সেটাই একটু হারমোনাইজ সবসময় করে না, যে গানটা যেখানে চলে তাতে উঁচু হয়েছে হয়তো, সেটাই হয়েছে আর কি ওখানে। মানে এটা কি আছে? হ্যাঁ, আমি সেটটা বদলা ফেলছি বলে নাই, কিন্তু কি আমি হ্যাভ দ্যাট ফাইল। হ্যাঁ, আচ্ছা, শুনতে হবে এটা অবশ্যই। আমি নিজেও শুনতে, আমরা এখানে প্লেট অন এয়ার। হ্যাঁ, এবং আমরা আবারও আরেকটা গল্পে যাই। মানে আজকে আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টির জন্য হয়তো গল্পগুলো আরেকটু ভয়ঙ্কর গল্প আমরা পাচ্ছি, জানি না। মানে পরিবেশটা কিন্তু একদম শোনার মতো, মানে জাস্ট যারা রাস্তায় আছেন এবং যারা ঘরে বসে শুনছেন তাদের দুজনের জন্যই আজকের ওয়েদারটা একেবারে পারফেক্ট এই সমস্ত স্পিরিচুয়াল বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে একবার শুনেছি কিছু গল্প, আবারও শুনবো। আচ্ছা, আমি আমার নিজের একটা স্টোরি বলবো, আমার একটা ফ্রেন্ডের একটা স্টোরি বলবো। আমার ফ্রেন্ডটা দিয়ে শুরু করি। আমার ফ্রেন্ড বনানী থাকে, বনানী কবরস্থানের পাশে ওর বাসা, খুব কাছে, এবং ওর বাসা থেকে ছাদ থেকে কবরস্থান খুব ক্লিয়ারলি দেখা যায়। ওকে, তো আমরা প্রায় ওর বাসায় যেতাম আগে, মাঝে মাঝে গিয়ে বারবিকিউ করতাম, ছাদে গল্প করতাম। তো একদিন হঠাৎ করে আমরা বলছি যে দোস্ত, ওর বাসার ছাদে আমরা সামনের সপ্তাহে আসবো। ওকে, তো ও বলছে না আসিস না, আমি ছাদে কম যাই। আচ্ছা, তখন ছাদে কম যাস মানে, আমরা তো মাঝখানে আগে তোর বাসার ছাদে সারা রাত বারবিকিউ করছি, হইচই করছি, আড্ডা মারছি, এখন কি হলো? না, ছাদে হবে না, আমার বাসায় এসে কর। ঠিক আছে, বাসায় আসবো। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বাসায় যাবো, ওরা ফুসলে ফাসলে ছাদে নিয়ে চলে যাবো আমরা। আচ্ছা, তোর বাসায় গেলাম, কিন্তু সে ছাদে যাবে না। যেসব কি ব্যাপার, তুই ছাদে যেতে চাস না কেন? বলছে দোস্ত, আমি কিছুদিন আগে ছাদে গেছি, এরকম ছাদে সিগারেট খেতেছিলাম, তো কারেন্ট ছিল না, তো বেশ বড় অ্যাপার্টমেন্টের ছাদ। তো হঠাৎ করে ছাদে সিগারেট খেতে এক কোণা থেকে আরেক কোণে হেঁটে গেলাম, এবং ছাদে কেউই নাই, আমি একা। তো হঠাৎ করে দেখলাম কোত্থেকে ছাদে একটা অন্য কর্নার থেকে একটা 8-10 বছরের একটা ছেলে হেঁটে চলে আসলো আমার সামনে। আমার দিকে তাকাইলো, কোনো কথা বলতো, হেঁটে এসে আবার ছাদের আরেকটা কর্নার দিকে চলে গেল। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি কোত্থেকে আসছো, কে? কিছু কোনো কথা বলো, সে হেঁটে চলে সিঁড়িতে নেমে চলে গেল। আচ্ছা, আমি ভাবছি বলে ঠিক আছে, হয়তো লজ্জা পেয়েছে ছোট ছেলে। তো আমি তার সিগারেট খেতেছি, একটু পর যখন কারেন্ট আসছে, তো ছাদের একটা কর্নার সবসময় অন্ধকার থাকতো, এখানে লাইট টাইট থাকতো না। তো আমি এখানে সিগারেটটা নিভাইতে গেছি, গিয়ে দেখি এক বয়স্ক লোক নামাজ পড়ছে ওই জায়গায়। আচ্ছা, আমি যখন সিগারেটটা, আমার হাতে সিগারেটটা সেই জায়গায়, মানে একদমই নামাজ পড়ছে, এবং আমি যেইকে দাঁড়াইলাম উনি জাস্ট ডান দিকে মাথা ঘুরে আমার দিকে তাকাইলো। আচ্ছা, তাকে জাস্ট নাই কিছু। এবং বাসার সামনে আপনি বলছিলেন যে এটা ওর বাসার সামনে, একদম ওর বাসার থেকে মানে ছাদ থেকে দাঁড়ায় পুরো বনানী কবরস্থান দেখা যায়। পরে মানে এর পরেও কিরকম ঘটনা? এরপরে সে আর ছাদে যায়নি। খুবই স্বাভাবিক যে ছাদে যাওয়ার কোনো কারণই নাই।
আর আমার আরেকটা নিজের একটা স্টোরি আছে আমার। শিওর। আমার আসলে জন্ম বেড়ে ওঠা ধানমন্ডিতে। এখন যদি আমি এদিকে চলে আসছি, তো আমি ধানমন্ডি একটা বাসায় থাকতাম 32 নম্বরে, একদম রাস্তা শেষের দিকে বাসা, এবং এই বাসাটা সামটাইম 1950s এর দিকে বানানো, বেশ পুরানো আমাদের বাসা, দোতলা বাসা ছিল, এবং বাসার শেষে একটা লেক, ধানমন্ডি লেকটা। তো আমরা একটা জিনিস খুব ইউজ হয়ে গেছিলাম যে প্রতি রাত্রে আর কি 12:30 1টার সময় একটা আওয়াজ পেতাম, ঝাপাসটা কেউ লেকে লাফ দিতেছে। আচ্ছা, পানির ওয়েভটাও দেখতাম। আচ্ছা, তো আমরা এই ব্যাপারটা তো পুরো চোখে দেখা। আমরা দেখছি যে সেটা আওয়াজ হলো, পানিটা ওয়েভ করতেছে, 12:30 থেকে 12:30 মধ্যে হবে এটা। আচ্ছা, আমরা ইউজ হয়ে গেছিলাম যে ঠিক আছে, হয়তো মাছ আছে বা পাথর আছে বা কিছু একটা সামথিং, আমরা কেয়ার করতাম না। তো ওই সময় আমি শখ করে একটা কুকুর কিনি, আচ্ছা, একটা জার্মান শেফার্ড কিনি, যেহেতু বড় বাসা, বাগান টাগান ওরা বাসা। তো কুকুরটা বেশ ভালোই ছিল। একটু যখন বড় হইলো, আমার কুকুরটা খুব উইয়ার্ড আচরণ শুরু করলো, মানে আমাদেরকে দেখলেই লাফ দিয়ে কামড়াইতে আসে, সারাদিন ঘুমায় থাকে, ভয় পায়, হঠাৎ করে কাঁদতে শুরু করে। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে সামথিং ইজ রং উইথ দ্য ডগ, মানে ওর মেন্টালি কোনো একটা কিছু এফেক্ট করতেছে। তো দারোয়ানে জিজ্ঞেস করলাম যে তুমি কি মারো নাকি কুকুরকে? সে তো না, কিছু করি না। তো সে আমার বললো যে ভাইয়া বাসায় প্রধান হুজুর আসবে, আমার সাথে কথা বলতে দিয়া। তো আমি হুজুরকে ডাকায় আনছি যে আপনি কথা বলে দেখেন সে কি বলবে। তার স্টেটমেন্টটা ছিল রিসেন্টলি, মানে কুকুর পাগলামি শুরু করলো, এসে তো সে বসে থাকে রাত্রেবেলা, কুকুরটা তার পাশে বসে থাকে, তারা দেখে একটা ছায়া হেঁটে যায়। ছায়াটা পুরো বাসা থেকে একবার সার্কেল করে, তারা কোনো মানুষ দেখে না, কিন্তু দেখে একটা ছায়া, মানুষের একটা ছায়া লাইটের নিচ দিয়ে হেঁটে হেঁটে যায়, পুরো বাসটা একবার সার্কেল করে ছায়াটা করে আমাদের গেটের কাছে যায়। ছায়াটা গেটটা ক্রস করার পরে গেটের ওই পারে একটা মানুষ হেঁটে চলে যায় লেকের দিকে। এটা মানে এটা দারোয়ানের দেখা। আচ্ছা, এবং কুকুরটা করে কি, যখন এই ছায়াটা কুকুরটা প্রথমে করছে, ওই ছায়াটা যখনই সার্কেল করতো বাসা চারদিকে, কুকুরটা ছায়াটার পিছন পিছন দৌড়াইতো আর চিৎকার করতো, ছায়াটাকে ধরার চেষ্টা করতো। হঠাৎ করে সেই ছায়াকে ফলো করা বন্ধ করে দিল, ওই ছায়া দেখলে সে এসে কান্না শুরু করে দিত। সো এবং হুজুর এসে বললো যে এরকম নাকি একটা ব্যাপার, সো তোমার কুকুরের এই কারণে হয়তো এটা এফেক্ট করছে। তো আমরা তাও খুব একটা পাত্তা দিইনি। বাট এনিওয়েজ ওই বাসায় আসলে আর অনেক ব্যাপার ছিল, এগুলো আমরা পরে জানতে পারছি। আমি নিজেও ওই বাসা অনেক কিছু এনকাউন্টার করছি। তো মানে that was really an haunted house, মানে হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে এগুলো মানুষের চাইতে বোধহয় মানে প্রাণীরা সাধারণত আগে বুঝতে পারে, তাই না? এবং আমার কিন্তু ইভেন্চুয়ালি কুকুরটা পরে বিক্রি করে দিতে হলো, কুকুরটা পুরো পাগল হয়ে গেছিল। ওটাকে রাখে 1 বছর বয়সের মধ্যে কুকুরটা আমার বিক্রি করতে হলো। ওইটা পুরো পাগল, ও যারে তারে কামড়াইতে যায়, ও বাসার জিনিসপত্র আছড়ায় টাছড়ে একাকার অবস্থা। কোরিয়ানদের পেছনে তো সেটাই মানে। আচ্ছা, আমরা কি এখন তাহলে গানে যাবো? আচ্ছা, আমি রাশেদ 1 মিনিট, আমি এখন যে ঘটনা একটু বললাম যে আমি একটা গান রেকর্ড করার পরে মানে কি একটা আলাদা একটা ভয়েস হারমোনাইজ করছিল, কিন্তু এখন আমার ছোট ভাই পিয়াল, মানে সেও মানে কি আমরা দুইজন, সে আমার কাছ থেকে গিটার কিছু লিসেন নিজে এখন মানে সে ডেথ মেটাল টাইপের জিনিসপত্র খুব পছন্দ করে। সে এখন একটা SMS করছে যেটা আমি আসলেও জানতাম না, যে সে যে আমার ঘরে গিয়ে আমার গিটারটা নিয়ে ওই গানটা আমরা 2 ভাই প্র্যাকটিস করি মাঝে মধ্যে। এবং সে বলছে যে সে এই গানটা নিজে যখন গাইতে গেছে সে তো আর রেকর্ড করে নাই, সে সেম ভয়েসই শুনছে, আমার রেকর্ড করাটা সে শুনছিল এবং সে শুনছে লাইভ। মানে আপনি শুনছেন রেকর্ডটা তো রেকর্ড বাজানোর পরে আমি বুঝছি যে আরে এই ভয়েস আসলো কোথেকে। আর ও এই যে আমাকে মাত্র SMS করছে যে আমি যখন বাজাইছি তখন শুনছি লাইভ ওইখানে হারমোনাইজ করে। মানে একই ঘটনা দুজনের ক্ষেত্রে করছে। এটা মনে হয় একেবারে ঘরের প্রবলেম। আমার যেটা মনে হয় যে অথবা গানের প্রবলেম। এবং গানের মধ্যে আপনি বলেছিলেন যে মানে পরিষ্কারভাবে মৃত্যুর ব্যাপারটা আছে, সুতরাং এটা একেবারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গানটার লিরিক্স এর কোনো সমস্যা। আচ্ছা, অন্য কোনো গানের ক্ষেত্রে সমস্যা না, এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল। ওকে, সমস্যা না, কিন্তু মানে অন্য কোনো গানের ক্ষেত্রে কিরকম হয়েছে? না, অন্য কোনো গানের ক্ষেত্রে আর তেমন হয় নাই, কারণ কি তারপরে আমার মানে কি তার 1 বছর পরে বিয়ে করে ফেলছি। তারপর থেকে যেগুলি আমরা এইসব মিউজিক ভিডিও নিজেরা বানাই, আমার বউ রেকর্ড করে ওইগুলি, তখন আর ভূত আসে না। আচ্ছা, তার মানে ভূতের মানে কি বলবো, ভূত আসার জন্য হয়তো মনে হয় মানুষকে একা হতে হয়। আমি নাজিয়া রেসমের সাথে মিল রেখে বলবো যে ডুপ্লিকেট যে ব্যাপারটা, এটা আমি একবার এক্সপিরিয়েন্স করছি। ওকে, তো আমি যে বাসার কথা বলছিলাম ধানমন্ডি 32 নম্বরে, তো দ্যাট হাউস বেসিক্যালি একটা দোতলা একটা বাসা ছিল, উপরতলায় বাড়িওয়ালা থাকতো, নিচতলা আমরা থাকতাম। এটা পুরানো দিনের একটা বাসা, এটা বিশাল সাইজের 12 কাঠার উপরে 4-5টা রুমের একটা বাসা, বাগান টাগান দিয়ে। তো একদিন যেটা হলো যে মানে আমরা জানতাম যে বাসায় আসলে অনেক কিছু হচ্ছে পুরানো বাসা দেখে, তো আমরা কোনো একটা পাত্তা দিতাম না। তো একদিন আমরা বাড়িওয়ালাদেরকে দাওয়াত দিই এবং আমাদের বাসা রাত্রেবেলা নিচে দাওয়াতে আসে, ফুল ফ্যামিলি আসে। তো আমাদের বাসাটা ছিল নিচতলায়, মাঝখানে একটা বিশাল বড় হল রুম, এবং হল রুমের চারদিকে 5টা বেডরুম, একটা হোটেলের মতো করে, এবং
লাস্টে যে রুমটা ওটা আসলে বেশি করে যাওয়া হতো না, এটা অন্ধকার, বাসার শেষের দিকে দেয়ালের সাথে ছিল, তো বন্ধ থাকতো। তো খাওয়া দাওয়ার পরে আমার মা বললেন যে বাড়িওয়ালার ছেলেকে, ছোট ছেলেকে মিষ্টি দিয়ে আসো। আমি ওনাকে খুঁজে পাচ্ছি না, ডাকতেছি, তো হঠাৎ করে শুনলাম ওই রুম থেকে উনি আমাকে বলতেছে যে আমি এখানে। তো আমি একটু সারপ্রাইজ হলাম যে অন্ধকারের মধ্যে উনি কি করছেন এখানে। তো এই বাসায় বা কেন? হ্যাঁ, এই বাসে বা গেল, হয়তো সিগারেট টিকেট খেতে হয়তো গেছে, হয়তো চাচ্ছিলাম মুরব্বীদের সামনে সিগারেট খেতে। তো আমি রুমে ঢুকছি, ঢুকে দেখি উনি বসে আছে এবং বাইরে থেকে যে লাইট পড়তেছে আই কুড সি হিজ ফেস প্রপারলি। ওকে। তা আমি ওনাকে বললাম যে আপনি এখানে বসে আছেন কেন, আপনাকে সবাই খুঁজতেছে ভিতরে, আম্মা মিষ্টি পাঠিয়েছে আপনার জন্য। আচ্ছা। তুমি আমাদের টাকা এলো বললো যে তুই টেবিলে রেখে দাও। আচ্ছা। আমার সামনে টেবিলে রেখে আমি রুম থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার সময় বললাম যে আপনি এদিকে চলে আসেন তাড়াতাড়ি। তো বলে আমি হল রুমে গেছি, এন্ড হল রুমে গিয়ে আই ওয়াজ শকড বিকজ আই স হিম, আমার বাবার সাথে দাঁড়ায় উনি সামনাসামনি কথা বলতেছে। আপনি ওই রুমে আবার তাকে দেখে এসেছেন? দেখেছি, তার সঙ্গে মিষ্টি রেখে আসছি আমি। এবার আমি তাকে বললাম যে আপনি এত তাড়াতাড়ি কিভাবে এখানে আসলেন? উনি বললো তুমি কি বলতেছো? আপনি ওই রুমে মাত্র কথা বলে আসলাম, মিষ্টি দিয়ে আসলাম, আপনি এখানে চলে আসলেন আবার কিভাবে? আমি এখানে তোমার আব্বার সাথে কথা বলতেছি। তার মধ্যে কিছু বললাম না, আমি রুমে আবার ব্যাক করলাম, লাইট জ্বালাইলাম, লাইট জ্বালা দেখলাম রুমে কেউ নাই, চেয়ারটা ব্যাকা করা, মানে কেউ বসেছে উঠে চলে গেছে এবং মিষ্টি বাড়িটা খালি। তো আমার মনে হয় যে ডুপ্লিকেসি ডু অস্কার। এটার আরেকটা স্টোরি আছে, মানে এটা ধামইতে আমার চিরঙে রয়েছিল। এই স্টোরিটা শোনা আমার মায়ের কাছ থেকে। ওকে, শুনি। এখন জিনিসটা হচ্ছে আফটার আমি আমার জন্ম চিরঙে, সো আমার জন্ম হওয়ার পরেই আমি কয়েক বছর ছিলাম একটা জায়গার নাম দেব পাহাড়। আচ্ছা। এন্ড ওই জায়গাটা জানাই সবার মধ্যে যে একটু ডিফারেন্ট, ওকে, এইভাবে বলে মানুষ। সো আমার বয়স তখন 2-3 বছর হবে। সো আমার মা আমাকে ঘুম পাড়িয়ে এসছে, আর আমি ওয়াজ নোটোরিয়াস ফর দুষ্টামি, সো ঘুমাতাম না খুব। অনেক কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এসে, মানে একটা লম্বা করিডোর এসে ঠিক আছে ওয়ালের সাথে লাগিয়ে একটা আয়রনিং টেবিল ছিল, ওখানে বসে ইস্ত্রি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো কিছুক্ষণ পরে এসে দেখে যে সে আমি ঠিক তার শাড়ি টেনে তার সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। তোমাকে তখন একটু যেতে যে তোমাকে এই মাত্র আমি ঘুম পাড়ে আসছি কিছুক্ষণ আগে, মানে তুমি কি এখনো কি ঘুমাবো না? তুমি ইউনো এক্ষুনি তোমাকে আমি ঘুম পাড়াচ্ছি, এবার যে দুষ্টামি করবো না। জাস্ট সুইচ অফ করলো, নিচে তাকালো, দেখে আমি নাই। সো দৌড় দিয়ে আবার কোয়াইট লং করিডোর দৌড় হয়েছে, দেখে যে অন্য রুমে আমি ঘুমাচ্ছি ওখানে যে বেডে রেখে এসেছিল। সো এটা একদম চোখের সামনে ঘটেছে, সামনে। আর এই জিনিসটা হচ্ছে যে আমার ছোটকাল থেকে আমার অনেক বাসায় থেকেছি আমি চিটাগাঙে, বাট ওই বাসায় অনলি বাসা যেখানে আমি প্রত্যেকটা জিনিস আমার মনে আছে। কারণ আই ডোন্ট নো ফর হোয়াট রিজন, যে এত কম বয়সে মনে থাকার কথা না, কিন্তু আপনার মনে আছে। হ্যাঁ, যেমন সবচেয়ে হন্টেড প্লেস ছিল ইন দ্যাট হাউস ওয়াজ দ্য কিচেন। ওকে, যে ওইখানে কেউ এসে, আপনি দাঁড়িয়ে আছেন, কেউ এসে ঠিক আপনার শোল্ডারে হাত রাখবে, হাত রাখার পরে সুয়েসি টার্ন অন, কেউ নেই। আর এইভাবে ডিস্টার্ব করতে একবার না, দুবার না, তিনবার না, চারবার না। এই জিনিসটা মানে আমার কাছে হয়, এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে যে আমি কোনো কিছু দেখছি না, কিন্তু না মানে মাঝে মাঝে যখন ফিলিংটা হয় না যে কেউ পিছনে দাঁড়িয়ে আছে বা এই মুহূর্তে বোধহয় হাত রাখবে, এর চাইতে ভয়ঙ্কর কোনো কিছু। হ্যাঁ, কিন্তু হাত রাখবে না, এটা রাখতো। আচ্ছা, এবং সেটা আপনি বুঝতে পারতেন, টাচ করতে তখন এত খারাপ পজিশন চলে গিয়েছিল যে আমার মা পুরো একদম কিচেন উঠায় নিয়ে ড্রয়িং রুমে চলে আসছিল। সো এইটা আবার ঢাকায় হয়েছে। আমার একটা ফ্রেন্ড এসছে আমার বিয়ে বাসায়, আমার লাস্ট বাসায় ছিলাম যখন। সো আমার আব্বাকে হেল্প করছে কুকিং, আমার ফাদার ইজ এ ভেরি গুড কুক। সো আমার আব্বা এদিকে ডিশ হচ্ছে, আমার ফ্রেন্ডকে বলে যে তুমি একটু নেড়ে দাও। There is a distance from the sink, ঠিক অপোজিট দিকে সিঙ্ক আর এদিকে হচ্ছে চুলা। সো হঠাৎ জেনে কে যে উপরে হাত রাখলো এইভাবে করে, ঘুরে তাকিয়ে দেখে যে কেউ নাই। আমার বাবা পিছনে অনেক দূরে। তোমার এটা অনেকের সাথে ঘটছে, ঘটেছিল, হয়েছে। সে দৌড়ায় আমার রুমে আসলো যে ইউনো তোমার বাসায় কিছু আছে? হ্যাঁ, ওকে। আমরা একটা আপনি এখন আবার অন্য কোথাও নাই তো? আমি অন্য কোথায় আছি এখন। প্রবলেম হচ্ছে যে মানে এই এক্সপিরিয়েন্স গুলো আমি মানে অনেক থ্রুআউট মাই লাইফ আমি দেখে এসেছি, কিন্তু এক পয়েন্টে যে যেমন বললাম ফার্স্ট এপিসোডে যে আমার বিশ্বাস এসছে আমার 14-15 বছর বয়সে যখন আমি প্রথম দেখলাম হাত পাকাগুলো। আমি বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস আমি সাকিব ভাই আপনাকে বলেছিলাম যে একটা অদ্ভুত মানুষের খবর দিব। এটা আমার কিন্তু ওই সাগর ভাইয়ের কাছ থেকে শোনা, যে অদ্ভুত একটা মানুষ, বাগেরহাটের একজন অদ্ভুত মানুষ আছে। আমার সাকিব ভাইয়ের গল্পটা একটা গল্প আমরা যাবো, আমরা মনে হয় আর বেশিক্ষণ চালাতে পারবো না, শেষ করবো সাকিব ভাইকে দিয়ে।
টাইম হয়ে হ্যাঁ, সেই সময় প্রায় হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এটা শুনে নেই যে আমরা কিছু জিনিস শুনে সাকিব ভাইয়ের আমরা লাস্টে রাখছি একদম। আচ্ছা ঠিক আছে। বাগেরহাটের মানে হচ্ছে গিয়ে আমার মানে মেজো খালা, সে এটা ঘটনা আমি দুটা ঘটনা বলবো। Please. একটা ঘটনা হচ্ছে Please. খালা ঘটনাটা হচ্ছে গিয়ে 40 বছর আগের ঘটনা। মানে এটা একটা যে পজেস কাহিনী আর কি, যে একদম মানুষ ধরে যে সে একদম ওই পেশেন্ট হোক যা হোক, সে প্রথম যখন এই আক্রান্ত হয় এই স্পিরিট দ্বারা তখন সে ক্লাস 3-তে পড়ে। আচ্ছা। এবং তাকে আমার মার দিককারী একজন রিলেটিভ, সে আবার এসব টুকটাক ব্ল্যাক ম্যাজিক এগুলি করতো, স্পিরিচুয়ালি সমস্ত ব্যাপার স্যাপার সে করতো। সে আমার খালাকে একটা সার্কেল করে, সার্কেলের ভেতর বসা, খালার কপালে কি একটা হয়তো পেন্টাগ্রাম বা কিছু একটা, আমি জানি না, কিছু একটা আঁকার পর থেকে খালা খুব মানে কি অন্য ভয়েস, টোটালি অন্য ভয়েস, অন্যভাবে কথা বলতে শুরু করে এবং বলতে শুরু করে তার নাম রাজ্জাক। এবং সে আশ্চর্য ব্যাপার হচ্ছে সে তখন আমার বাবা ঢাকায় থাকতো, সে কি করতেছে এগুলি বলে দিতে পারতো ওখান থেকে। এইটা হচ্ছে প্রথম দিকে। তারপরে না ওই স্পিরিট আর যায় না। এটা হতে হতে আমার আম্মা, আমার ফুপু টুপু যারা সবাই ইউজ টু হয়ে গেছে ব্যাপারটার সাথে। কিন্তু একদিন ভোরবেলায় হঠাৎ করে আমার আম্মা এবং আমার নানি দুজনেই খুবই সারপ্রাইজ। কারণ কি না, তার আগের দিন রাতে হচ্ছে কি সবাই একসাথে বসে মানে ঘরের মধ্যে গল্প টল্প করছে। হঠাৎ করে আমার খালা যে না এই সর করে আমার আম্মার পিছনে গিয়ে লুকাছে, আসতেছে আসতেছে। এবং ঘরের ভিতরে তখন সেদিন ছিল আমার সেজ চাচা ছিল, আমার বাবাও ছিল, তারপরে আম্মা ছিল, আর অনেকে ছিল। তারা দুইটা অস্তিত্ব দাপাদাপি টের পাচ্ছে ঘরের মধ্যে। এবং তাদেরকে আমি যত বলি যে এগুলি ভুয়া, তারা কোনোভাবে যে না আমরা যে জিনিস এক্সপিরিয়েন্স করছি এটা কেউ বললে বিশ্বাস করতে পারবে না। তারা লুটোপুটি একটা আওয়াজ টের পাচ্ছে এবং ফিল করতে পারতেছে। তারপরে করতে করতে খালা এরপরে জ্ঞান হারালো আর কি। জ্ঞান হারালো, মাথাটাতে পানি দিলে সকালবেলা আমার আম্মা চিৎকার শুনে বাড়ির সবারই করছে। কারণ কি সকালবেলা আম্মা দেশে গ্রামে যেটা করে, মাছ, শিং মাছ টিং মাছ রাখে একটা জারের মধ্যে কয়েকদিনের জন্য। খালাটার ভিতরে হাত দিয়ে কাঁচা শিং মাছ একদম কচর 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 মানে সবাই দেখেছে আর কি। আম্মা দেখে চিৎকার করার সাথে সাথে যে ওটা আজকে শেষ, মাছ কাঁচা মাছ। এবং সে যেটা করছে তারপরে যেমন খাওয়ার পরে যেমন মানে ভূতেদেরও মনে হয় সফট ড্রিঙ্কস এর দরকার পড়ে, সে একদম কেরোসিন রাখা থাকে যেটা, ওইটা মাছটা খাওয়ার পরে কেরোসিনটা ডক 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 করে কেরোসিন রেখে দিচ্ছে এবং তার কিছুই হয় না। এবং কেরোসিন খেয়ে সে ওয়াজ লাইভ। এবং তারপর থেকে সে আগের দিন বলতো যে আমার নাম হচ্ছে রাজ্জাক, এবং তারপর থেকে সে বলা হচ্ছে আমার নাম হচ্ছে অনন্ত রাজ্জাক খান। চলে গেছে। আচ্ছা, এ হচ্ছে খালা। এবং খালা আমরা জন্মের পরে খালার এখনো সেই ধরনের জিনিসপত্র আসে। খালা আমাদের বাসা আসলে প্রায় এই ধরনের কথাবার্তা বলে। এবং মেন্টাল হোক যে কারণ হোক, সে যখন তার চোখ মুখ লাল হয়ে যায়, এখন আর আগের মতো আবল এইসব বলে না, কিন্তু তার চোখ মুখ যখন লাল হয়ে যায় তখন আমাদেরও একটু হাত পা ভারী হয়ে যায়। মেন্টাল আবার কি হয়, আবার নতুন করে কি হয়। 40 বছর আগের ঘটনা। আর লাস্ট আমি বলতেছি বছর 2 আগের ঘটনা, সেটা হচ্ছে আমার শ্যালিকা। এটা মডার্ন, অনেক মডার্ন, সব দিক থেকে মডার্ন ঘটনা। কারণ এটা হচ্ছে আমার বিয়ের কিছুদিন আগে আমি আর আমার ওয়াইফ গেছি ওর বাসায়, মানে আমার ওয়াইফের কাজিন। সে ভোরবেলায় 9টার দিকে গেছি, তখন সে ঘুম থেকে ওঠে না। আমরা ডাকতেছি উঠো। ওঠার পরে সে আর মানে কি কোনো সাউন্ডও করতে পারতেছে না, চোখ মুখ এমন হয়ে গেছে, শুধু ইশারায় বোঝাচ্ছে যে আমার মুখ থেকে মুখ দিয়ে কিছু একটা ঢুকছে ভিতরে। আচ্ছা, আমি তো কলাবাগান বাসায় তাড়াতাড়ি করে চেয়ারে বসা নামায় সমরিতা নিয়ে গেছি। সমরিতা ডাক্তার বললো যে ঠিক হয়ে যাবে, এই বয়সে মেয়েদের এরকম হয়। ঘুমের ওষুধ দিল। কথা কিন্তু সে তখনও কথা বলতে পারে না। তো আমরা সন্ধ্যার দিকে আবার বাসা নিয়ে আসছি, তো কথা বলতে পারে না। রাত্রেবেলা আমার ওয়াইফ বলতেছে, আর আমার ওর ছোট বোন 2জন ওর সাথে আছে, ওর বাবা মা তখন ঢাকার বাইরে ছিল, বলতেছে যে কেমনে জানি হাসতেছে, ভয় করতেছে আর কি। তারপরে আমি গিয়ে তারপরে বলতেছি যে তখন নর্মাল, মানে উদ্ভট কিছু করতে পারতেছে না, যাচ্ছে কথা বলতে পারতেছে না, মুখ থেকে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম যে তাহলে আমার SMS এ জানাও যে তোমার এক্সপিরিয়েন্সে কি লাগতেছে, কেমন লাগতেছে। কাকতালীয় ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি SMS এ সে লিখতেছে, আমার কথা মানে ধরতে পারতেছে আমরা কি বলতেছে, সেটা শুনতে পাচ্ছে কিন্তু বলতে পারছে না কোনো কথা। না, কিন্তু সেই তার ঘন্টাখানেক আগে যেভাবে হাসছে সর্ট অফ মেল ভয়েসে, মানে সেটা শুনে আমার ওয়াইফ তারা মানে বেশ ঘাবড়ে গেলে তারপরে হয়ে গেছে। SMS এ যখন আমাকে লিখতেছে তড়িঘড়ি করে লিখতেছে, ওর হাতও কাঁপতেছে, কিন্তু SMS এ না অপশনটা হয়ে গেছে কি নাম্বারের অপশনে চলে গেছে। পিছনে আমার ওই মৌ যে ওর ছোট বোন, আমার ওয়াইফ, আমি 3জন খাটে এভাবে আমরা পিছনে দেখতেছি যে কি লেখে।
ওই ওয়ান নাম্বারের অপশনে চলে গেছে, মানে এবিসি বদলে নাম্বার, এখন ও বারবার এম চাপ দেয়, বারবার না 666। এখন আমার ও ছোট বোন যে ও আর 666 এর মানে বুঝে না, আমি তো এই দিক দিয়ে আমার আছে খাইছে, এখন 666 এখানে আসলে কি যাই হোক। তারপরে সে মানে কি 2 দিন পরে সে মোটামুটি নর্মাল হয়েছে। সে যেটা বলছে যে সে একটা স্বপ্ন দেখছে, যেটা হচ্ছে একটা কালো কিছু তার মুখ দিয়ে ভিতরে ঢুকে গেছিল। অলরাইট, কালো কিছু কি সেটা সে বলতে পারে, মানে দেখতে কিরকম বিশ্বাস করছে? ফিগার আউট করতে পারে না, কিন্তু সে জাস্ট বলছে যে কালো জাস্ট ফিল করতে কালো পেরেছে একটা কিছু তার মুখ, কালো একটা কিছু তার মুখ দিয়ে ঢুকছিল আর কি। তো যাই হোক, শেপ টেপ কোন ডিস্টার্ব করতে পারেনি? না সেটা সে বলতে পারে না, কিন্তু আমি এখন অপেক্ষা আছি যে ভালো হলে নিশ্চয়ই আবার একদিন ধরবে। হ্যাঁ সেটাই, মানে কিন্তু ব্যাপারটা আসলে সে প্রায় আমাদের এই যে মানে জাহাঙ্গীরনগর থেকে মানে কয়েক বছর আগে। এখন কি সুস্থ উনি? এখন সুস্থ, এখন সুস্থ। job করতেছে। আচ্ছা, আপনি আপনার ওই বাগেরহাটের একটা গল্প আমাদেরকে বলেছিলেন যে একজন ভদ্রলোক আছেন যিনি জাল খেল্লা পরে ওই যিনি আমার খালাকে প্রথম মানে কি স্পিরিট তার ভিতরে ডেকে নিয়ে আসে, তার নাম হচ্ছে মোজাম্মেল বা মোজাম। আমরা যতটুকু জানি সে নেভিতে কাজ করতো, কিন্তু সে চুল বড় রাখতো। তারপর তাকে চাকরি থেকে বাদ দিবে বলছিল, কিন্তু সে একবার ওই ট্রিপে একটা গিয়ে সুন্দরবনে গিয়ে তার মানে সুপিরিয়রদের সে কিছু একটা দেখায়, এরপর থেকে তাকে মানে নেভিতে চুল রাখতে অ্যালাউ করছে, তার এই হাঁটু পর্যন্ত চুল। আচ্ছা, মানে আমি এবার তাকে ঢাকায় নিয়ে আসবো, ঢাকায় নিয়ে আসলে অবশ্যই আমি আপনাদেরকে ইনভাইট করবো। এবং সে খালার একটা বড় ব্যাপার কি, খালা 3-তে থাকতে প্রথম এই পজিটিভ ঘটনা ঘটে, এবং 3-তে থাকতে সে যখন প্রথমবারের মতো খালাকে স্পিরিট থেকে সরায়, তখন একটা কালচারালি যেটা আছে ওরকমই একটা ঘটনা, একটা কিছু করতে বলে। আমার খালা 9 লিটার পানি ধরে এমন একটা পিতলের কলস দাঁত দিয়ে কামড়ায়, মানে পুকুরের এপার থেকে ধরে ওই পাড়ে হেঁটে গিয়ে মানে সেন্সলেস হয়ে যায়। কিন্তু এইটার ব্যাখ্যা আসলে বাকি সবকিছু আমি মানে কি হ্যালুসিনেশন বা মেন্টালি, কিন্তু কি একটা 3-তে পড়ে একটা বাচ্চা হাইয়েস্ট কত 9-10 বছর ওভার, সে 9 লিটার একটা জিনিস দাঁত দিয়ে কামড়া ধরে উঁচু কথা, মানে কি এত ফিজিক্যাল এনার্জি চলে আসবে এটা মানে। এবং এটা হচ্ছে কি আমার মার দিক মানে আমার কাছে আমার প্রায় 50 জন লোক মানে এখনো আমি চিনি তারা এটা এক্সপেরিয়েন্স করছে। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যের ঘটনা যে মানে কিছু মানে এতগুলো মানুষ একসঙ্গে দেখেছে, সুতরাং এটা ভুল হতে পারে, একজনের হতে পারে, ভুল হতে পারে। আমার সেজু চাচা যে সেও এক্সপেরিয়েন্স, সে একজন সায়েন্টিস্ট, কিন্তু সে এগুলো একদমই উড়া দেয়। সে এইসব ব্যাপারে কোশ্চেন করলে একটু চুপ থাকে, কারণ কি এইসব ব্যাপার সে চোখের সামনে দেখেছে। বলে যে মেন্টালি এরকম হলে অনেকের এই ধরনের এনার্জি চলে আসতে পারে, কিন্তু কি এটা অ্যাবসার্ড। এবং সে যেই গাছে কোনো ঢাল নাই, 20 ফিট হবে পরে গিয়ে ঢাল, সেই ডালে গিয়ে বসে থাকতো। সে প্রথমবার যখন আমার খালা মানে কি সেন্সলেস হওয়ার পরে স্কুল থেকে নিয়ে আসে, সেই স্কুলের হেডমাস্টারকে টোটালি মেল ভয়েসে বলছে, মুজিব সাহেব আমাকে একটা সিগারেট দেন তো। একটা মেয়ে এই কথা বলছে, মানে কিন্তু গলার স্বরটা যে, আচ্ছা আপনি কি কোনোদিন শুনেছেন এরকম যে গলার স্বর চেঞ্জ হয়ে গেছে বা এরকম? খালার বিয়ের পরে, আচ্ছা খালার অনেকগুলি ঘটনা আছে, ছোট ছোট আমি কয়েকটা বলি। সেটা হচ্ছে যে খালাকে পরে অন্য একজন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বলতেছে বারবার, আসলে ফকির টকির টাইপেরই হবে, তার বাড়িতে আম্মা একদিন নিয়ে যায়। আম্মা তখন ইয়াং, নিয়ে গেছে খালা এবং আম্মা ওই বাড়িতে পাড়া দেওয়ার মাত্র, খালা পাড়া দেওয়ার মাত্র টোটাল একটা গাছে ঝড় হচ্ছে, আর সব গাছ ঠান্ডা, একটা গাছ একদম নুয়ে পড়ছে, টোটালি ঝড়। এবং ওই ফকির দৌড়ায় ঘরে গিয়ে ওর বউটো নিয়ে দরজা আটকা দিছে, এবং আমার খালা খুব অকথ্য ভাষায় গালাগালি করে বিশাল বড় একটা বাস উঁচু করছে, ওইখানে গ্রামে থাকে যে, ওইটা নিয়ে চালের উপরে সুমার মানে একটার পর একটা বাড়ি দিচ্ছে, আর বলছে তুই একটা বাচ্চা ছেলের কথা বলতেছে, এতিম বাচ্চা, যে ওর হক নষ্ট করছিস। এইটা হচ্ছে তা আমি আসলে খালাকে যখন দেখছি, আমরা টোটালি এগুলি আমার জন্মের আগের কাহিনী। খালার বিয়ে হওয়ার পরে এই ধরনের, খালার যেদিন বিয়ে হয়েছে সেদিনও আমার নানা বাড়ির চারদিকে ঝড় হয়েছে, এটা মানে পুরো গ্রামবাসীর এক্সপিরিয়েন্স। এবং তারপরে আমরা আসলে দেখি না, আমি তারপরে যতটুকু দেখছি যে খালা প্রায় যখন বলে কেমন কেমন করতেছে, তখন খালার চোখ লাল হয়ে যায়, এবং তার হাসিটা একটু মানে কি ম্যাক্সিমাম দাঁত, সাধারণত হাসলে মানুষের শব্দ দেখা যায় না, তার শব্দ দেখা যায়। এবং আমরা যেহেতু তার আগের হিস্ট্রি জানি, তখন আসলে ব্যাপারটা ভয়ঙ্কর হয়। এবং খালার সূত্র থেকেই, মার দিকের এই সূত্র থেকে আমরা মানে কি আমরা বিশ্বাস করে যে আমার
ভিতরে, যেহেতু আমার এই ধরনের স্বপ্ন হইতো, এই হতো আমার শুরুতে আপনি যেটা বলছিলেন যেটা ফ্যামিলি থেকে হয়তো পাওয়া বা এবং আমার একজন বৃদ্ধ না সম্পর্কে না আছে, তাকে দিয়ে খুবই উইয়ার্ড একটা কাজ করেছে। আমাদের বাসার চারদিকে সে আজান দিছে এবং বাসার চারদিকে আমার 4 ফ্রেন্ড, ভাইয়ার 2 ফ্রেন্ড, আমার 2 ফ্রেন্ড, এত বড় বড় গজাল চিনেন হয়তো সবাই, এগুলি আজান শেষ হওয়ার সাথে সাথে বাসার চারদিকে গেঁথে দিছে যাতে কোনো স্পিরিট না করতে পারে। কিন্তু আমার কিছুদিন হয়তো মেন্টালি এটার জন্য আমি ভালো ছিলাম, কিন্তু তারপরে আবার কাজ হয় নাই আমাদের যথারীতি। এবং আমি 17th সেঞ্চুরির একটা মানে পেন্টিং দেখছি যেটাতে এই ধরনের, এটা হচ্ছে ইনকিউবাস আর সাকিউবাস বলে দুইটা ক্যারেক্টার আছে, একটা মেয়েদের ধরে একটা ছেলেদের ধরে, এটার একটা পেন্টিং এবং হুবহু পেন্টিংটা ওই যে লোমশ। আচ্ছা টাইম আছে, আমি আরেকটা ছোট্ট, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড বিপু, এটা বেশ মানে কি ভয়ের এবং কমেডি, মানে সে এটা হচ্ছে FOF কাহিনী, ফ্রেন্ড অফ ফ্রেন্ড, মানে সে গেছে একদম, তার ফ্রেন্ড বলছেন যে তার নানির সাথে দেখা করতে নিয়ে যাবে, তার কারণ কি তার নানি জিন। আমি এই এতদিন শুনছি নানি জিনে আসর থাকে, এই থাকে নানি জিন মানে কি, তারপরে সে গেছে এবং আমার মানে কি নিউটনের খুব ক্লোজ ফ্রেন্ড, তুমি চিনবা, মানে ভালো গিটারিস্ট ওখানে আছে। তো গেলে দেখতেছে যে উঠানের ওইখানে একটা কুড়ে ঘরের মতো আলাদা বানানো, সেখানে তার নানি মাঝে মধ্যে বসে, সেই নানি জিন নানি সবার সাথে কথা বলে না। তো একটা শাড়ি বাসের একটা দেওয়া আছে, তার পাশ থেকে একটা শাড়ি দেওয়া, ওই পাশে কেউ নাই। তারপরে ওরা ঘরে কিছুক্ষণ বললো যে এখানে বয়, ওরা বসলো, বসার পরে ওরা টের পাচ্ছে কি শাড়ির ওই পাশে একটা এক্সিস্টেন্স। তারপরে এখন বলতেছে ওর ফ্রেন্ড বলতেছে তুই হাত দিবি, হাত ওই আমি স্বপ্নে যেরকম দেখি ওই সাকিউবাসের পেন্টিং আমি যেরকম দেখছি, গায়ের লোমস একটু জিনিস থাকে, ওর এক্সপেরিয়েন্সে ওই শাড়ির উপর থেকে হাত দিলে বলছে যে একটু লোমস, জিনিসটা খুব লোমস। এবং তারপরে তার এক্সপিরিয়েন্স খুব ভয়ের, এবং ওই ফ্রেন্ডটাকে যেটা জানাইছে মানে এখানে জিনিসটা একটু হালকা কমেডি, মানে ভয়ের এবং কমেডি। ওই মহিলার ছেলে আছে, সে জার্মানিতে ডাক্তার, এবং আমার ওই ফ্রেন্ডটার যে ও এমন চামবাজ, ও বলছে কি ওরা না একটা ডাক্তার, মনে পড়ছে ওরা একটা ওষুধ আনার কথা, সেটা মানে কি এখানে পাওয়া যায় না, ওরা জার্মানির ওষুধ, বলছে কি আমার একটু আয়না দিতে ধরবি, এবং সেই ওষুধ পর দিন চলে আসছে। এটা কি সত্যি মানে এটা এবারে জার্মানি থেকে সেই ওষুধটা চলে এসেছে বাংলাদেশে পরের দিন? হ্যাঁ, তার মানে কি জার্মানিতে একজন জিন ডক্টর আছে, মানে কি বুঝতে পারছি, মানে মা যদি জিন হয় তাহলে ছেলে এরকম। আমার কাছে মানে কি কিন্তু ব্যাপারটা তো প্রমাণিত, মানে ব্যাপারটা প্রমাণিত এই জন্য বলতেছি যে ও এক্সিস্টেন্সটা টের পাইছে হাত দিয়া। না তার থেকে বড় কথা যে ওষুধটা একদিনের মধ্যে জার্মানিতে এখানে চলে আসলো, তার মানে আমাদের এখানে তার মানে একজনের নানি যিনি জিন আছেন এবং জার্মানিতে একজন ডাক্তার আছেন যিনি জিন। আর আমি চাই না যে জিন হলে আবার কি ওর মানুষ হলো, মানে দুইটা মানে সাইন্টিফিক্যালি দুইটা স্পেসিসে মানে কি এটা হইতে পারে না, মানে সেটাই মানে আমি ওই জন্যই মানে অনেক কিছুরই ব্যাখ্যা আসলে নাই।